ওই বুড়ির সাথে আমার একটু সরু লাইন আছে, বুঝলি? আসরে ওই পাশ দিয়ে শুয়ে পড়িছে নাকি নাকি যারা খাচ্ছেন তারা খাতি থাকেন, বুঝলেন? আমার খাও, তুমি খাও। বাহ বাহ বাহ, পরে শুনে নে গান, বুঝলে? আমি গত বছর গিয়েছিলাম মহারাষ্ট্রে গানে। মহারাষ্ট্রে হরিদাস গুসার আশ্রমে, আপনারা অনেকে জানেন, গড়চুল্লির ভিতরে। তা ও জায়গায় সব জঙ্গল, একদম জঙ্গল। আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখলাম রোড ক্রস করতেছে হরিণে, এত জঙ্গল। তা গোসাই আমাদের যা খাওয়াইছে সকালবেলা এমন চাপ দেশে, সত্য কথা, এগুলো মিথ্যা কথা না। এখন গোসার ওখানে বাথরুম আছে একটা, আমি 13 নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি, বুঝলে? 13 নম্বরে যে পড়েছি, একটা হলো বাথরুম, আর সামনে সব মহিলারা। তা আমি বললাম যে চান্স হবে, কোসে চান্স হবে, এনে মারিয়ে দাও, পরে ধুয়ে দিবানি আমরা। ওরে ভাই, এক লোক এসে বললো যে, কমিটির একজন এসে বললো যে বদনা নেও, ফরেস্টে চলে যাও। কও দেই এই বাগানে হাগা অভ্যাস আছে এখন আমাদের? আগে বাপখুড়োরা যারা ছিল আগের দিনে মানুষ, ওরা আগান বাগানে হাগিয়ে বেড়াতো, তখন তো তেমন ছিল না, ওকা ছিল নাকি? আগে ওই বাঁশ দিয়ে বানাতো নদীর কূলে, সত্যি কথা কিনা? বাঁশ দিয়ে বানাতো, আর ওই জায়গায় আর সরাত সরাত করে মারিয়ে দিত, বুঝলি? আমারে করছে যে বদনা নিয়ে ইসি যাও, এই জঙ্গলে যাও। আমি কইছি ওই জায়গায় গেলে অবস্থা তো খারাপ হয়ে যাবে না। করছে না, ওই জায়গায় যাইয়া মানে ঝাড়িয়ে দিলে ওই বাতাস লাগবে না, আরাম লাগবে না। ওরে ভাই, আরেকজন এসে কইছে সরকার মশাই যাইয়ে না, 1 মাসের ভিতরে 7 জন মানুষ বাগেটা নিয়ে নেছে, আর হাগা আসে, সে কি অবস্থা। এখন আরেকজন এসে বলছে যে বাঘ থাকুক না থাকুক, তুমি যে বদনা ধরিস ওই বদনা নিয়ে অন্তত যাইয়ে না। আমি বললাম এই বদনায় কি অসুবিধা? বলছে আমি এই বদনা নিয়ে আমি গেছিলাম ফরেস্টে, মানে জঙ্গলে গেছিল। তা ওই জল ভরে নিয়ে যেই ফরেস্টে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বইছে, এখন দেখে এই বদনার পিছনের দিকে একটা ফুটো জল ভর্তিছে। এখন ও লোক দেখে যে যেভাবে জল ভর্তিছে, আমার কাজ সাথে সাথে দিয়ে জল সব শেষ হয়ে যাবে। এখন ও লোক ভাবতেছে আগে জল খরচ করেনি, পরে পায়খানা করবানি। তা আগে তোমরা খাইয়ে নাও, পরে কবি গান শুনে নে, বুঝলি? ভালো ভালো। আপনারা একটু শান্তভাবে থাকুন। যেভাবেতে প্রশ্নপত্র হয়েছে আপনারা শুনেছেন, একদিকে মনোহর সরকার আর একদিকে তারক গোসাই। আমারে দিয়েছে তারক গোসাইয়ের ভূমিকায়। মনোহর সরকার প্রশ্ন করে গেছে, আপনারা শুনেছেন হরিচাঁদ ঠাকুর কি করেছে, হরিচাঁদ ঠাকুর আসলো কেন, হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে। উনি বলল যে হরিচাঁদ ঠাকুর যে কিছু দিয়েছে এ আমার মনে হয় না। সত্যি কথা, তোমার মতো দামরা কোনোদিন এই জিনিস বুঝবে না। তোমার মতো আইদামরা শিষ্য বানানো আমার ভুল হয়েছে। আগে দামরার চারিপাশে কাটিয়ে সাইজ করবো, বুঝলি? তারপরে গান গাবো, নাকি? মানুষ করতে হবে না? যা হোক, আগে একখানা গান গাই, তারপরে আলোচনার বিষয়বস্তুর ভিতরে যাই। মায়ের একটু উলুধ্বনি দেন, বাবার একটু হরিধ্বনি দেন, এই বলে কবির রস শুরু করতে চাই। হা 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 হা, হা হা। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ বিদিতমানন্দে, হরি হরি বল বল।
হা 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 হরি বল। সালো সালো নয়নে ছলো ছলো নয়নে নয়নে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে নাম বড় অনির্বাণ। হরি বলো গুরু বলো মনরে আমার। হরি বলো গুরু বলো মন রে আমার। হরি বলো গুরু বলো মন রে আমার। হরি বলো গুরু বলো মন রে আমার। ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে নাম আনন্দ কাননে নাম প্রল নির্বাণ। হরি বলো গুরু বলো মন রে আমার। হরি বলো গুরু বলো মন রে আমার। হরি বলো গুরু বলো মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝেও বোঝে না মন তুমি যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝিও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি এক বিন্দু আশা তুমি করিও নয়া। হরি বলো গুরু বলো মন রে আমার। হরি বলো গুরু বলো মন রে আমার। হরি বলো গুরু বলো মন রে আমার। গতি নাই গতি নাই হরিনাম ছাড়া তাই কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই এই মধুর হরিনাম ছাড়া
কত অহংকার। হরি বল গুরু বল মন রে আমার, হরি বল গুরু বল মন রে আমার, হরি বল গুরু বল মন রে আমার। হরি বলো মন রে আমার। যে মায়েরা শুনছেন না আমার কথাগুলো, কথা বলছে ওই মা কথা বলছে, আমার কথা বলো না মা। এমন একটা সময় আসবে কথা বলার সময় পাবা না। তখন যদি উঠতে চাও, যদি উঠে দাঁড়াতে পারবে না। আমাদের কি করা উচিত জানো? আমার বাড়ির কাছে, আমার পাশের বাড়ি বাবু শিব মণ্ডল, উনি চলে গেছেন। উনারে তো খুব ভালোবাসতো বাড়ির পরিবার সবাই, আমি দেখতাম। আমার বাড়ির পাশে তো, যখন যা চাইতো তখন তাই দিত। আমি নিজে বিড়ি কিনে দিয়েছি অনেকবার। আমি যখন কবি গানে বেরোতাম আমাকে বলতো যে বাবা আমার জন্য বিড়ি নিয়ে আসিস। খুব ভালোবাসতো সবাই, এত ভালোবাসে। সে যখন একা একা রওনা হয়েছে তার সাথে কেউ যেতে পারলো না। না না না, এর থেকে বোঝা উচিত যে আপনারও একদিন একা একা ওই জায়গায় যেতে হবে। শিব মণ্ডলের বাবা গিয়েছে শ্মশানে, তার ঠাকুর দাদাও শ্মশানে গিয়েছে, আমার ঠাকুর দাদা গিয়েছে, আমার বাবা যাবে, আমিও যাব। কিন্তু আমি যখন শ্মশানে যাব আমি নিজে যেতে পারবো না, আমারে কাঁধে করে নিতে হবে। এর আগে যাব না শ্মশানে। আমি এখন হাঁটতে পারছি, আমি হেঁটে যে শ্মশানে যাব এখন যাব না। যাব কখন? যখন বাসের দোলায় আমারে উঠবে, আমি নিজে হেঁটে যেতে পারবো না, চারজন কাঁধে করে নেবে। যদি বাঁচতে চাও, বাবা পাগলা বললেন হরি বলো মন রে আমার। গতি নাই, হরিনাম ছাড়া কারো গতি নাই। আর আমাদের দেশে বর্তমান মানুষ মারা গেলে, ওরে বাবা, আমাদের গ্রামে মনে হয় না, এমনি অন্য জায়গা দিয়ে আসে, এই যে সুল্লু না দিলে ওরা যায় না। মানুষ শ্মশানে নেব, আগে সুল্লু খাওয়া দেবে, তারপরে যাব। আমাদের গ্রামে নাই নিখিল কাকা, না আছে না? সুল্লু খালি অবস্থা হয় কি জানো? তিনজন ভরপুর সুল্লু খাইছে, তিন রাস্তার মোড়ে দাঁড়াইছে। সুল্লু খালি ওদের বাপ হয় কি বোঝো না, মানে আমি অনুভব দিয়ে বুঝি, আমি তো দেখি নাই খেয়ে কোনোদিন, অনুভব দিয়ে বুঝি। ওরা যখন সুল্লু খায় তখন ভাবে যে হে ভাই, আমি তো স্বর্গে আছি, ও করছে আমি সাগরের উপর দিয়ে ভাসতেছি। কেউ করছে ওরে ভাই, আমার সামনে শুধু স্বর্গের অপ্সরা নারীদের দেখা যাচ্ছে, কিন্তু ও ঢুকতেছে পায়খানার ভিতরে। তিনজন সুল্লু খাইয়ে রাস্তার মোড়ে বসে রয়েছে, কিন্তু ওই শুয়ে রয়েছে রাস্তার হাই রোডের উপরে। কানের দাঁতে টিরাক একখান গেল। ওরা কছে কানের দাঁতে কি গেল রে? কছে টিরাক গেছে দেখলাম। কছে টিরাক গেছে মানে আমাকে দাঁত দিয়ে যাবে? এত সাহস আমাকে না বলিয়ে যাবে? কছে ওরা তো বলতি যাচ্ছে। কি বলতি যাচ্ছে? বলছে বলো হরি, হরি বলো হরি। ও, ওরা তো মরা নিয়ে যাচ্ছে। ওরা মরা নিয়ে যাচ্ছে তো আমার কাছে অনুমতি নেবে না? কছে অনুমতি তো নেওয়া দরকার ছিল। এখন ওই বড়টা করছে ভাই চল আমরা শ্মশানে যাই, ওকে থেকে আগে যাব। ছোটটা করছে শ্মশানে তুই যাবি, ওরা তো মরা নিয়ে যাচ্ছে, আমরা মরা পাবো কোন জায়গায়? বড়টা করছে যে এই মরা যদি না পাস, আমি তোর মরিয়ে গেছি, আমারে নিয়ে চল।
ওই বড়টা শুয়ে পড়িছে, মনে কর আমি মরে গেছি। ওই বড়টারে কান্দে নিয়ে মাঝেটা আর ছোটটা বল হরি হরি বল বলে হাঁটিয়ে দেছে। এখন মাঝেটা ভিতরের থেকে সে ছোট, হাঁটিস কোন দিক? শ্মশান চিনিস? ছোটা কচ্ছে আমি তো চিনি না, তুই তো পিছনে হাঁটতেই তালে আসিস। কচ্ছে আমিও তো চিনি না, যাবো কোন দিক? বড়টা উপরে শুয়ে রয়েছে, বড়টা করছে আমি জানি শ্মশান কোন দিক, কিন্তু আমি মরিয়ে রয়েছি, আমি কতি পারতেছি না। বড়টা মরিয়ে রয়েছে, ও করছে আমি মরিয়ে রয়েছি, আমি বলতে পারতেছি না। বলার সময় একদিন আসবে, সেই দিন যদি না বলো। এই যে সম্মিলন করেছে সঞ্জিত বাবু, আরো কমিটির যে বাবুরা আছে, গ্রামের সবাই সহযোগিতা করে এত সুন্দর আয়োজন করেছে। কি এই জায়গা কি মানে বান্দর খেলা হবে তাই না? সকাল থেকে নাম হবে, কালকে এসেছে মতুর দল। যেখানে মহোৎসব, যেখানে মহত্বের আগমন হয় সেখানে হচ্ছে মহোৎসব। এই ধ্বনি, এই হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কোনো কাল সমান আসতে পারবে না। হরি বল, হরি হরি বল। আমাদের উচিত এত সুন্দর অনুষ্ঠান হরিনাম শ্রবণ করা, কিন্তু হরিনাম শ্রবণ মানুষ করে কখন? যখন আর হাঁটার চলার শক্তি থাকে না। এখন কোথায় গেলা ভগবান শ্রীকৃষ্ণ, রক্ষা করো, কোথায় গেলা বাবা হরিচান? তোমার সময় মতো যাও নাই। সাধক ভবা পাগলা উনি নিজের মুখে বললেন, গতি নাই, গতি নাই, মধুর হরিনাম ছাড়া। তাই কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। কোনটাই বেশি আছে ওইটা কমাই দাও, যেটা বেশি কমা সেতু তোমারটা দেখো তো, মাস্টারেরটা কমাই দাও। হরি বল, হরি বল। গতি নাই, গতি নাই, হরিনাম ছাড়া। তাই কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানবে, পুরিতেছে মানবে যত অহংকার। হরি বল, হরি বল মনে হরি বল, হরি বল মনে আর কতকাল তুমি রইবে ধরা ধামে, মরণ তোমার আসবে একবার মজ হরি নামে। আর কতকাল তুমি রইবে ধরা ধামে, মরণ তোমার আসবে একদিন মজ মজ হরি নামে। ঠাকুর ভবা পাগলা কহে
সংসার। হরি বলো মনে আমার। হরি বলো মনে আমার। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্যৌ সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন, মোরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথাহে মোর বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্যগীতি। প্রভু তুমি থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি। নমামিমা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামী সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্তে হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কোমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি মহিতলে, সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবিগান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই গণপতি সরকার নামটি ছেড়ে আমি নাম ভূমিকা ধরে ধরে আমি কিছু কথা বলবো, আসরে আপনারা শুনবেন সর্বজন। আজকে যে কবিগান হয় আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। এটা আমার নিজের গ্রাম, এটা বলতে কিন্তু আমার বাধা নাই। কি বলবো, আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, নূতন কবিগানের দল খুলেছি মহাশয়। দল খুলে কবিগান করি, কি বলবো আপনাদিকের বরাবরই, এ হচ্ছে আপনাদের আশীর্বাদের দান। আমার কালকের গান হচ্ছে নৈহাটি, নৈহাটিতে গান। আপনাদের আশীর্বাদে মোটামুটি একদম গান বাজনা খারাপ হচ্ছে না। আমাদের দলে যারা আছে, শুধু এখানে যার আসার কথা ছিল আমার গুরুদেব কবিয়াল শিশির সরকার, তার শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি। আর সবাই মোটামুটি আসে। আর একটা লোক নাই, সেই লোকটারে আপনারা চেনেন, আপনাদের গ্রামেই বেহালা বাজায়, কি জানো নাম? সুনীল। কারে চেনে না এমন কোনো মানুষ আছে নাকি? কি বলবো, আপনাদিকের দ্বারে বসে শোনেন নারী নারী, এই মানুষটারে নিয়ে ৩-৪ বছর গান গাইছি। এই মানুষটা দলে নাই। আমি ফোন করেছিলাম, উনি কল্যাণীতে আছে গানে। আমি বললাম গ্রামে গান গাইলাম, তুমি কনে যাচ্ছ? এই লোকরে নিয়ে যেমন মজা সেই রকম বিপদ। যদি বলো বিপদ কেমন, সুনীলকে কোনোদিন প্লেনে উঠে নাই, আমিও কোনোদিন প্লেনে উঠি নাই। গত বছর আমরা গান গাইবার তরে প্লেনে গিয়েছিলাম মালখানগিরিতে। হঠাৎ করে বায়না হয়েছে, সুনীল কারে বললাম ওকা ইসি যাইতে হবে, ওই মানে প্লেনে যাতে হবে। কসে আমি গান টান গাবো না, তোরা যা। কসে কেন? কসে সাইকেলে অ্যাক্সিডেন্ট হলে বাঁচা যায়, ওই জায়গাতে পড়িয়ে গেলি ওই জায়গাতে পড়িয়ে গেলি আমার ছাগল রে খাতি দেবে নাকি না? আমি বললাম কি জীবনে প্লেনে উঠিস? বাড়ি যাই কাকিমারে বলতে পারবা যে প্লেনে উঠিছি। কসে ঠিক আছে চল যাই। প্লেনের টিকিট কেটে দমদম এয়ারপোর্টে গেছি আমরা সবাই। আপনারা যারা প্লেনে অনেকে উঠেছেন, প্লেনে যাওয়ার সময় আগে চেক হবে, চেক হবার পরে এরপরে তোমার ভিতরে নেবে। তা চেক আমরা সবাই বেরোয় গেছে, সুনীল কাবা দিয়ে বসছে। উনি বাঁচছে কেন? ওনার দ্বারা এই বিড়ি আর লাইট পাইছে। আপনারা জানেন প্লেনে কিন্তু বিড়ি, সিগারেট, লাইট, ব্লেড এইগুলো নিতে দেয় না, জানো তো? ওকা জানো না? তা উনি ওই বিড়ি লাইট ছাড়া যাবে না। আর কাকা বিড়ি খায়, একদম খারাপ না। ধরো একটা দিয়ে খাচ্ছে, কারোর সঙ্গে যদি কথা কয়, এই চার দোকানে দেখবা কারোর সাথে কথা করছে, যদি ওই বিড়ি কোনো রকম বাহাতে চলে যায়, এই হাতে আরেকটা ধরে, এখন দেখি এই হাতে আরেকটা রয়েছে। আমি আমারে ডাক দেছে, এই গণপতি দ্বারা। আচ্ছা কি ব্যাপারে? কাকা বাজিয়ে পড়লো কেন? আমি বললাম কি হয়েছে, এটা আমার লোক।
বলছে তোমার লোক এই বিড়ি আর লাইট থুয়ে যাতি কও। আমি বললাম ও কাতাই বিড়ি লাইট তো নেওয়া যাবে না, কষে তোর গানে যাবো না, যা বিড়ি আর উনি বিড়ি না খাইয়ে পারবে না। আমি করলাম 1 ঘন্টা 45 মিনিটের আমাদের ফ্লাইট, অন্তত তুমি এই এই সময়টা তো রক্ষা করো। কষে তোর গান তুই গাইয়ে বেড়াগে, আমি বাড়ি যাচ্ছি। হাত পাও ধরিয়ে নিছি প্লেনে, প্লেনে নিয়ে যাও। প্লেনে প্রথম আমিও জীবনে উঠি নাই, ওই প্রথম উঠেছিলাম। তা প্লেনে যখন উঠেছি, উঠার পরে এখন সবাই সিট বেল্ট বাঁধতেছে। এক মহিলা বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে সিট বেল্ট বাঁধতে হবে, বুঝলে? মহিলা বলে দিচ্ছে হিন্দিতে, আর সবাই বাঁধতেছে। এখন আমি ভাবতেছি আমি সরকার মানুষ, আমি বাঁধবো কেন? আমার একটা গেট আপ আছে না, থাক আমি বাঁধবো না। এখন ওই প্লেন যখন নিচেতে উপরে উঠিছে, এই গুল্লি দিয়ে আমি পড়িছি। যেই পড়িছি, ওই যে প্লেন সেবিকা ও দৌড়ই আইছে, দৌড়ই আসি কছে তুমি বান্ধো নাই এই সিট বেল্ট? আমি কইছি না, আমি তো মুস্তানি দেহাতি গেছিলাম। কছে এটা মুস্তানি দেহানির জায়গা না। উঠলাম, প্লেন উপরে উঠলো। এখন ওই সুনীলকা করে কি আমি দেখতেছি তো, উনি ওই পাশে যে ছিল ওই ধরারটা, ওই ধরে দেখি এইরকমভাবে একবার নিচে হচ্ছে একবার উপরে হচ্ছে। যাক, আমরা যেন কোন জায়গায় নামলাম কাকা? ভাইজাক এয়ারপোর্ট। ওই জায়গা নামার পরেই আগে বিড়ি লাইট কিনে দিলাম ওনারে, যে আগে তুমি এইটা নাও, আগে সুস্থ হও। কিন্তু ওনারা তো সুস্থ করলাম, এখন আমাদেরও খিদে লেগেছে। আমরা সরকার মশাইরে বলছি যে বাবু আমাদের তো খিদে লেগেছে, চলো কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাই। ঠিক আছে চল, আমারও খিদে লেগেছে। ওই জায়গায় সুন্দর একটা রেস্টুরেন্ট দেখার পরে যখন গেলাম ভিতরে, গিয়ে দেখলাম একটা মহিলা আর একটা 10 বছরের মেয়ে সেখানে বসা রয়। ওদের দেখতে পেয়ে আমরা ভাবলাম অন্তরে, ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে ওনারা বুঝতে পারিছে যে ইনরা খাতি আইছে। উনি খাবার টাবার রেডি করতেছে। আমি বললাম মা কি আছে তাড়াতাড়ি দাও। কিন্তু কপাল যদি খারাপ হয়, ওই জায়গা হোটেলের যে মালিক, ওই মালিক নাই, কিন্তু ওইটা হচ্ছে মালিকের মালকিন আর মেয়ে। মালিক নাই, মালিক যেন কোন জায়গায় গেছে কাজে, হয় সময় ওই সময় আমরা ঢুকেছি। ঢুকার পরে এখন আমাদের ওই সুন্দর করে প্লেটে ভাত দিয়ে রাখছে, আর কিছু দেয় না, শুধু প্লেটে ভাতই দিয়েছে। ভাত দেওয়ার পরে আমরা বসে রয়েছি। এখন আমরা ভাবছি আর কিছু দেবে না নাকি, কিছুই দিচ্ছে না। এখন আমি বললাম মা আর কিছু দিবা না আমাকে? এই কথা বলার পরে ওই মা মেয়ে দুইজন কথা বলছে, কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা সরকার মানুষ বুঝেছি যে এনরা বাংলা বোঝে না। ওই জায়গা হচ্ছে তেলেগু ভাষা। ওই ব্যবসায়ী যারা, এরা হয়তো বা হিন্দি বোঝে, বাংলা বোঝে, কিন্তু ঘরের মালকিন সে বোঝে নাকি? সে তো ওই তেলেগু ভাষা ছাড়া কিছু বোঝে না। যখন মা মেয়ে কথা কয় আমি তো বুঝতে পারছি। আর তেলেগু ভাষা যে কি ভাষা, যদি কেউ জানে, নেনু নান্নু পাট্টা রাট্টা, মানে তেলেগু না খালি গু, আমি বুঝতে পারলাম না। এখন আমি বললাম মা আর কিছু দিবা না? উনি আমাদের কথায় বুঝতে পারলেন যে আমাদের কাছে কিছু চাইছে, কিন্তু উনি একটা হিন্দি বলছে, বাংলা অর্থ হচ্ছে মানে আমরা যা বলছি উনি বুঝতে পারছে না, হিন্দিতে বলে পাতা নেই যে আমি তোমার কথা বুঝতে পারছি না। এখন আমাকে দাঁড়িয়ে আসে 10 মিনিট পরে আসে করছে, আমি বললাম মা কিছু দিবা না? ওই মহিলা করছে পাতা নেই, আর সুনীলকা করছে প্লেটে বাদ দেছো, আমরা পাতা দিয়ে করবো কি? আমরা ফাতা দিয়ে করবো কি? আমি কইছি ওই বিটি ওইয়া কইছে নাকি তুমি ফাতা চাচ্ছ কেন? কছে ওই বিটি করছে পাতা নেই। আমি কইছি পাতা নেই মানে হিন্দিতে বলে উনি বুঝতে পারতেছে না। কছে আগে এতে কবি না, আমি ভাবছি আবার পাতা দেবে উনি। আমি কাগারে কলাম ওকা তুমি তো চুপ করে থাকো তো, তোমার জন্য তো খাওয়া জটবে না নে। ঠিক আছে দেখ, ওই বিটিটি যা জিজ্ঞেস করি কয় পাতা নেই। এখন তো সর্বনাশ, তো এই লবণ আর ভাত খাইয়ে যাবো নাকি? এই যে ঢোল বাজাচ্ছে, এই কাকা করছে রাখ, আমি একটা ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? এখন ওই বিটিটা এদিকে আসো। মহিলা আইছে, কছে লঙ্কা আছে নাকি, লঙ্কা বিয়ে লঙ্কা? ও বিটি বলছে পাতা নেই, মানে বুঝতেই পারতিছে না কি করবে। এখন ওই কাকা করছে রাখ, বুবা মানুষে কথা কয় না। অনেক ছেলে আছে বুবা, মাকে ইশারার মাধ্যমে চায়, সত্যি কথা কি না, যে ও মা এই খাবার দাও। আমি দরকারে ছেলে হইয়ে বুবার অভিনয় করে খাবার আনবো, অন্তত 2টে কাঁচা লঙ্কা নিয়ে আনবো। এখন ওই ব্রিটিশ দাঁড়ে দাঁড়িয়ে আইছে। এখন ওই কাকা করতেছে কি, ওই মানে ওই লঙ্কা চাবাচ্ছে, মানে অভিনয় করতেছে। আর ওই মহিলার ধারে ধারে যাইয়া এই যেই দেশে ওই বিটি বুঝে লাইছে যে এটা কাঁচা লঙ্কা চাচ্ছে। হাসার
এইরকম মোটা মোটা কাঁচা লঙ্কা নিয়ে দেশে। আমি এই কথা বলতাম না, আমার সুনীলকার বাড়ি আমার বাড়ির পাশে তো, আমার গ্রামে, বোঝো না, না কয়ে পারা যায় না। এরপরে এমন লঙ্কা দেশে, ওই লঙ্কা এক সাবান দিয়ে আমার কান ভর্তি গরম হয়ে গেছে। আমি জীবনে ওই রকম জাল লঙ্কা খাই নাই। আমার কান ভর্তি গরম হয়ে দে সুনীলকা করছে আমি খাবো না। আমি কইছি কেন তুমি খাবা না কেন, অন্তত এই দিয়ে খাই, কমিটি যারা আনছে তারপরে যে খাবানি। এখন করছে না উনি খাবে না, কেন ওনার একটা দোষ আছে। দোষ কি, উনি এই গ্রহণ করলে ওনার বের করতে হয়, বুঝলা। তা ওই যে ঝাল খাওয়ার পরে পিছন দিয়ে বের করলে ঝাল লাগবে, উনি এই জন্যই খাবে না। আমি বললাম কাকা তাই তুমি একটু লবণ দিয়ে খাও, আর নয় তুমি যদি কোনো কিছু চাইয়ে আনতে পারো মহিলার কাছ থেকে তুমি চাইয়ে খাও। কষে রাখতো আমি একটু চেষ্টা করে দেখি। এখন ওই মহিলার ডাক দেশে এই দিক আয়। কাকার তো বাংলা ভাষা, দাঁড়ে দাঁড়ে আইছে কষে তোর এই দোকান দিতি কইছে কে গিটি সলাই, গিটির সলাই দুটে দেবো নাকি। আমি বললাম যে ওই বিটি যদি বসতো গিটির সলাই তোমারে দুটে দিত। এখন কাকা কষে হোটেল দিছিস তা ডিম টিম রান্ধিস না নাকি, খাস বাংলা। আমি বললাম কাকা হিন্দিতে বলো। এখন কাকা বলছে আন্ডা বি হে আন্ডা। ও বিটি বলছে ফাতা নেই। কয়বার কবি ফাতা নেই, ফাতা আছে তাই কয়া। এখন দেখলাম যে কাকা চেয়ারের তে উঠিছে। আমি বলছি এবার জানো কি করবে রে। এখন কষাই ধারে ধারে আসো, ধারে ধারে আইসে, যেই দাঁড়াইছে এখন কাকা করছে দেই তোমারে আমার বুঝতি হবে, নালি তুমি বুঝিয়ে না বুঝিয়ে দিবা না নে কি। এখন দেখলাম কাকা দেই পিছনে হাত দেশে, বুঝলা সুনীলকা, পিছনে হাত দেশে। আমি পিছনে হাত দিয়ে কি করে, পিছনে হাত দিয়ে সামনে ওই বিটির সামনে যে হাত নিয়ে করছে কুক কুক। যেই কুকুক কুক কইছে ওই বিটি বুঝে লাইছে যে মুরগির ডিম চাইছে। ওরে ভাই রে ভাই, ওই বিটি বুঝিয়ে দুই দুই পিস করে দিয়েছে। এখন করছে খা দেখ, আমি না থাকলে খাইতে পারতি। ওই বিটি এসে করছে আবার কুকুক কুক দেবো নাকি। আমি বললাম না আর দিতে হবে না। ওরে ভাই রে ভাই, এরপরে যা হইছে না আর কব না, থাক থাক আর বলবো না। কমিটি রস দিতে বলছে বুঝলে, তাই একটু একটু রসের কথা বললাম। এরপরে যা হইছে তা কোয়া যায় না বুঝলে, থাক বলবো না নাকি। হ্যাঁ ওরে বাবা রে, কয় বলো সুনীল, সুনীলকা সাপোর্টা। ওরে ডিম দিয়ে যা কষা দেছে, বোমা কষা, কষা দেওয়ার পরেই চাপ দেছে বুঝলা। এখন সুনীলকা দেখে হোটেলের পাশে ঘুরে বেড়াচ্ছে। ও জায়গা ফরেস্ট মানে মানে আগান বাগান, এখন ঘুরে বেড়াচ্ছে, বাথরুম খুঁজে বেড়াচ্ছে, কোনো জায়গা পাচ্ছে না। আমরা সবাই যাইয়া উঠিছি গাড়িতে, এখন কাগারে খুঁজে পাচ্ছি না। এ কনে গেল, উনি দেখি ওই হোটেল চক্কর দিচ্ছে সারি ভাইকে, কিন্তু খুঁজতিছে। আমার এসে করছে কোনো একটু বাইরে যাতে হবে। আমি কই সর্বনাশ করিছে, ও বিটিনি কি করে বুঝবো তুমি বাইরে যাবা, এত সময় যা বুঝছি বুঝছি, তুমি ওঠো, ওই ওই কমিটির ওই জায়গাতে যা করার করবানি। করছে হয় উঠো, গাড়ি বড়ি মারি দেবানি, ঠিক পাবানি। কি করব এখন, এই যে দোল বাজায় ফাজিল, কাঠ ফাজিল করছে আমার যদি 250 টাকা দাও আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। এখন করছে 250 কেন 500 দেবো, তাড়াতাড়ি ব্যবস্থা কর। আমাকে ওই ইসের ভিতরে, ওই গাড়ির ভিতরে জলের পট ছিল, জল খাই আমরা। আমারে করছে এই তোর ইসের ভিতর কলম আছে নাকি। আমি বললাম হ্যাঁ আছে। কলম বের করিয়া একটা বোতলে পরিপূর্ণভাবে জল ভরে দেখলাম ওই মুটকির উপরে সাদা করিছে, একটু মানে ফুটো করিছে কলম দিয়া, ফুটো করিয়ে নিয়ে ওই বিটির দাঁড়ে গেছে বুঝলে। ওই বিটির দাঁড়ে যে করছে শুনে যাও, দাঁড়ে দাঁড়ে আইছে। এখন এই জায়গায় ধরে বোতল ধরে চাপ দিয়ে গুল্লি দেছে। যেই গুল্লি দেশে ওই বিটি বুঝিয়ে লাইছে যে এরা যাবে কোন জায়গায়। উনি করছে এই ভিতর দিয়ে ওই জায়গায় যাও। কি ফাজিল নিয়ে দলে চলতে হয়। কিন্তু সুনীলকা একজন রসের মানুষ, এই জন্য সেই মানুষটা নাই। আপনারা আশীর্বাদ করবেন যতদিন থাকে এই জগৎ সংসারে, তা সে যেন পায় গোবিন্দের চরণ। যাক, ও সমস্ত কথা বাদ দিয়ে মূল ভূমিকার ভিতরে যাই। আমি তারক গোসাই হয়ে ভূমিকাতে দাঁড়ানোর আগে আমি বলি তারক গোসার পুরো বাঘে, হে তারক গোসাই তুমি আমার কথা নিও, তুমি আমার হৃদাসনে বসে বসে কষে কষে তোমার কথাগুলো তুমি কয়ে দিও। তাই গণপতি সরকার নামটি পরিহার করে আমি তারক গোসার নামটি করিলাম ধারণ। এক এক করে প্রশ্ন করেছে দান, আপনারা শুনেছেন জ্ঞানবান। প্রথম প্রশ্ন করেছে আমারে
আপনারা যদি একটু শোনেন, গল্প আবার দেব, রস আবার দেব, কিন্তু একটু শান্ত হয়ে একটু ধর্মীয় কথা করিবেন শ্রবণ। চার যুগে চারজন ভগবান দিয়ে গেছে তার শাস্ত্রে প্রমাণ। মনোহর সরকার ডাক দিয়ে করেছে বর্ণনা, গুরুদেব কথা নিয়েও। চার যুগে হচ্ছে চারজন ভগবান। কে কে? সত্য যুগে নারায়ণ এসেছিল কপিল অবতারে, মিথ্যা কথা নয়। ত্রেতা যুগে আসলো রামরাজি বলোচন, তারপরে আসলো কৃষ্ণ মুরারি, আর কলিতে হলো গৌর হরি। এই চার যুগে চারজন ভগবান দিয়ে গেছে শাস্ত্রে তার প্রমাণ। এই ভগবান আসার পরে হরিচাঁদ ঠাকুর কেন আসলো জগৎ সংসারে? কেনই বা হরিচাঁদ ঠাকুর এলো? জীবের জন্য সে কি দিয়ে গেল? এর একটা সমাধান তোমার কাছে চাই। এই বলিছে না, আমার কাছে বলেন দেখি, সকালবেলা সুয়াটি বাজারে, আমাদের এই বাজারে লবুদ, হলুদ, এরপরে লবণ, যা কিছু আছে সব কিছু পাওয়া যায়। আপনার 1 কেজি কাঁচা লঙ্কা লাগে, যদি কাঁচা লঙ্কা পাওয়া যায় এই বাজারে, আপনি কি হেলেন্সা যাবেন আনতে? কখনোই না। ঠিক তেমন কলিযুগে দরকার ছিল একজন ভগবান, সেই ভগবান হচ্ছে কি? গৌর সুন্দর। সেই গৌর সুন্দর আসার পরে আবার হরিচাঁদ ঠাকুর আসলো কেন? এইটাই আমার কাছে জানতে চাই। শোনো বাবা মনোহর সরকার, তোমার কাছে করি বর্ণনা, হরিচাঁদ ঠাকুর আসার কোনো দরকার ছিল না, কিন্তু কেন এলো? যখন রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ, একদিন রাধারানী ডাক দিয়ে কৃষ্ণকে কয়, শোনো কৃষ্ণ নীলমণি, তোমার কাছে আমি বলি ব্যথার কাহিনী। তুমি তো কোনোদিন নারীর বেদন বুঝবে না, বুঝিবে তখন নারীর কি বেদন, নারী হওয়া কত জ্বলা। একদিন তুমি যদি ভক্ত হও তাহলে বুঝতে পারবে, ভক্ত কেঁদে কেঁদে তোমার জন্য চোখের জল ঝরায়ে, কিন্তু যখন তোমার দর্শন না পায় তখন তার কি জ্বালা। শ্রীকৃষ্ণ ডাক দিয়ে কয়, আমি তো ভগবান হয়ে এসেছি, মনে আছে ভাবো, আমি একবার ভক্ত হয়ে আসবো। আমি একবার ভক্ত হয়ে দেখি, ভক্ত হয়ে রসটা কি। কি বলবো আপনার দিকের দ্বারে? তখন শ্রীকৃষ্ণ বলল রাধারানীর গোচরে, শোনো রাধা, তোমার কাছে করি বর্ণনা, আমি ভক্ত হব, কিন্তু তোমার কাছে 3টে জিনিস চাই। কি? তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস। এই ভাব কান্তি বিলাস নেবার পরে রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ আসলো নদিয়ায়। নদিয়ায় আসার পরে মহাপ্রভু ওই রাধাকৃষ্ণ নদিয়ায় যখন এলো, এখন আপনারা বলতে পারেন রাধাকৃষ্ণ নদিয়ায় এলো মানে কি বৃন্দাবনে রাধাকৃষ্ণ নাই? হ্যাঁ, বৃন্দাবনে রাধাকৃষ্ণ আছে। আমি বলি আপনাদিকের কাছে শুধু বৃন্দাবন নয়, যেখানে ভক্ত বৃন্দাবন সেখানেও রাধাকৃষ্ণ, সেখানেও ঠাকুর প্রতিষ্ঠিত রয়। কিন্তু লীলা করবার তরে ওই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ এবং রাধা একত্রে লীলা করেছে নদিয়ায়। লীলা করার পরে মহাপ্রভু যিনি যে ভাব আদর্শ দিতে চেয়েছিলেন, তিনি সেই আদর্শ দিতে পারে নাই। যদি বলো কেমন? যখন মহাপ্রভু নিজে তার গারস্থ ধর্ম, অর্থাৎ মহাপ্রভু যে ধর্ম দিতে এসেছিল জগতের ঠাই, উনি মনে করলেন বিবেচনা, কলিযুগে তো সন্ন্যাস নাই, সন্ন্যাস নেওয়া যাবে না, মনে আছে ভাবো, তারপরেও আমি সন্ন্যাস নেব। কেন সন্ন্যাস নেব? কারণ আমি সন্ন্যাস নেব এই কারণে, আমি বলি আপনাদিকের সন্নিধানে মায়াবাদী সন্ন্যাসী যারা রয়, এদের প্রেম ভক্তি দিতে আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে জগৎ সংসারে। মনে আছে ভাবো, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। এই জন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি দেবার জন্য নদিয়ায় করতে লাগলো। কিন্তু তৎকালীন সময়ে উচ্চবর্ণীয় ব্রাহ্মণ যারা মহাপ্রভুর ভাবধারা গ্রহণ করলো না, তারা মনে করলো বিবেচনা, মহাপ্রভুর ভাবধারা যদি জগৎ সংসারে বিতরণ হয় তাহলে আমাদের ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না কোনো সময়। মনে আছে ভাবো, এর ভাবধারা নষ্ট করার জন্য আমরা চেষ্টা করব। শুধু উচ্চবর্ণীয় যারা রয় শুধু তারা নয়, মহাপ্রভুর যে প্রেমের ধারা ছুটেছিল, তখন কলি এসে সেই কলির আসার পরে সেই প্রেমের হাট ভেঙে দিল। মহাপ্রভুর প্রেমের হাট যখন ভেঙে দিল, আপনাদের কাছে বলা ভালো, মহাপ্রভু মনে করলেন বিবেচনা, এইভাবে আর প্রেম দেওয়া যাবে না, কলির মায়ায় শুষ্ক হয়ে গেল। তখন কি করলো? নিজে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেল।
কি মহাপ্রভু লীন হয়ে গেল না জগন্নাথ মন্দিরের সঙ্গে? যখন লীন হয়ে যায় ভক্তরা ডাক দিয়ে কয় যে মহাপ্রভু দরজা খোলে। এই সময় দরজা যখন না খোলে, দরজা ভেঙে যখন পুরীর মন্দিরের ভিতরে দেখতে পায়, মহাপ্রভু দেখে মন্দিরের ভিতরে আর নাই। কোথায় গেল? দেখতে পায় জগন্নাথ মূর্তি যেখানে রয়, মহাপ্রভুর গেরুয় বসন, যে গেরুয় বসন ছিল তার কিছুটা কাপড় মুখের বাইরে বেরিয়েছিল। কাপড় ধরে যখন টান দেয় দেখতে পায় ওই যে মূর্তি ছিল, জগন্নাথ মূর্তির ভিতর দিয়ে ওই কাপড়খানা, মানে মহাপ্রভুর ওই কাপড়খানা বেরিয়ে গেল। তখন মনে করেছে বিবেচনায় এই জগন্নাথ মূর্তি মহাপ্রভুকে খেয়েছে। তখন ভক্তরা অনুরাগে আঘাত করতে লাগলো ওই জগন্নাথ মন্দিরের গায়ে। যখন আঘাত করতে থাকে তখন আকাশে দৈববাণী হয়। আকাশে যখন দৈববাণী হলো, আপনাদের কাছে বলা ভালো, দৈববাণীতে বলছে আমি আর এই লীলায় থাকবো না, আমি যাব কোথায়? আমি পরবর্তী লীলা করব খেতরে। সিলেটে যে খেতর আছে, ওই খেতরে শ্রীনিবাস নরোত্তম রূপে লীলা করেছিল মহাপ্রভু, মিথ্যা কথা নয়। তাহলে রাধাকৃষ্ণ হয়েছিল গৌরাঙ্গ, এবার গৌরাঙ্গ হলো নরোত্তম, আর শ্রীনিবাস ওই জায়গায় লীলা করেছিল। কিন্তু ওই জায়গাও লীলা করতে যাবার পরে কলি এমনভাবে চাপ দিল, ওই প্রেম আস্তে আস্তে আবার শুকায় গেল। এই জন্য নরোত্তম শ্রীনিবাস যখন লীলা করতে না পারে তখন করেছে বর্ণনা, এইভাবে বারবার আর অবতার হব না, মনে আছে ভাবো এবার পূর্ণ অবতার হয়ে উরাকান্দি যাব। কি বলবো আপনার দিকের ধারে সেই মহাপ্রভু হরি 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 বলে হরিচাঁদ রূপ ধারণ করে এলো উরাকান্দির গায়ে। বল হরি বলে মতুয়ারা একত্তরে চলে, সেখানে প্রেমের বন্যায় হরি গুরু চাঁদের আদর্শ জগৎ মাঝে প্রচার করে যায়। আমি করি বর্ণনা, এই মহাপ্রভু আর হরিচাঁদ আলাদা না। কি বলবো আপনাদিকের ধারে, কেউ যদি আমার বাবাকে অসম্মান করে তাহলে আমাকে অসম্মান করা হয় না নাকি? ঠিক তেমন একটা অবতারকে অসম্মান করলে আরেকটা অবতারের অবসম্মান হয়, এই বোধ বুদ্ধি আমাদের এখনো পর্যন্ত হয় নাই। কি বলবো আপনাদিকের ধারে, যত অবতার এসেছে জীবের কল্যাণের তরে, তারা লুডু খেলতে আসে নাই। আমি বলি আপনাদিকের কাছে, রাম এসেছিল সে জাতিকে উদ্ধার করবার জন্য, অর্থাৎ রাম নাম দিয়ে জগৎ সংসারে এখনো পর্যন্ত মানুষ মারা গেলে রামায়ণ গান দেয়। আচ্ছা, রামচন্দ্রের নিন্দা করা যায় না? না, এটা কোনো ভক্তের কাজ নয়। আমি করি বর্ণনা, সে এসেছিল ত্রেতা যুগে। যখন ত্রেতা যুগে আসে, আমি বলে আপনাদের কাছে এখনো পর্যন্ত ভক্তরা ডাক দিয়ে কয়, একবার রাম নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই ভবে তত পাপ করে। সেই রাম কৃষ্ণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল নদী বৃন্দাবনের গায়ে। ভগবান শ্রীকৃষ্ণ জীবের জন্য একখানা মহাগ্রন্থ আমাদের গীতা দিয়ে যায়। আমি করি বর্ণনা, সমস্ত অবতার জীবের জন্য কিছু কল্যাণমূলক কাজ করে গেল। এই জন্য আমরা জীব হয়ে একটা ভালো একটা মন্দ, এই ডে খারাপ এই ডে ভালো, এই সমস্ত ভক্ত কখনো ভালো না। এই জন্য বলি আপনাদিকের কাছে, হরিচাঁদ ঠাকুর এসেছে, যেটা মহাপ্রভু দিতে পারে নাই সেইটা এসে আমার হরিচাঁদ ঠাকুর জগৎ সংসারে দিয়েছে, আপনাদের জানাই। আমি করি বর্ণনা, এর ভিতরে কোনো বিভেদ থাকবে না। আপনি কৃষ্ণকে ভালোবাসেন, আপনি বাসেন, আমি করি বর্ণনা। আপনাকে আমি জোর করে কেন আমি আমার ধর্মে আমি আপনাকে আনবো? আপনি বোধ বুদ্ধি, আপনার শিক্ষা জ্ঞান সমস্ত কিছু হয়েছে, কিন্তু আমি করি বর্ণনা। আজ পর্যন্ত যত গ্রন্থ দেখেছি, কোনো গ্রন্থে দেখি নাই যে তুমি কোনো ধর্মকে নিন্দা করো, কোনো গোসাইকে নিন্দা করো। হরিচাঁদ ঠাকুরের যে লীলায় দ্বাদশ আজ্ঞা আছে, এই আজ্ঞার ভিতর লেখা আছে কি? চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি কখনো জাতিভেদ করিও না। এই জন্য বলি আপনাদিকের কাছে, যেটা মহাপ্রভু দিতে পারে নাই সেইটা আমার হরিচাঁদ ঠাকুর দিতে এসেছে। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর জগৎ সংসারে এসে এইভাবে হরিনাম প্রচার করে। বাবা বুঝতে পারছেন? একদম পরিষ্কার কথা। উনি এসে কবে যে আমি মোটে বুঝি নাই, তোমার মতো দামরা বসবে, আগে তোমারে মানে আগে কষা দিতে হবে, নালি হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তারপরে বোধ বুদ্ধি থাকে না। এক মুসলমান, আপনাদের কাছে জানাই সেই সন্ধান, মানে মুসলমানরা রোজা রাখে না, আপনারা জানেন তো রোজা রাখে। তা ওই রোজা রাখছে,
এখন রোজা কারো কয়দিন রাখে তা আমি জানি না, কিন্তু রোজা রাখে। তাই এক মুসলমান রোজা রাখিছে, রোজা রাখার পরে ওরা ওই ঈদের চাঁদ দেখে তারপরে রোজা শেষ করে। ঈদের চাঁদ, আকাশে যখন চাঁদ ওঠে, ঈদের চাঁদ, ওই চাঁদ ওঠার পরে ওরা রোজা শেষ করে। এক মুসলমান এইভাবে রোজা রাখার পরে মনে করে বিবেচনা, কালকে তো চাঁদ উঠবে, আর একটা দিন রোজা, একটু কষ্ট করে থাকি। কষ্ট করে থাকার পরে ওই পরের দিন যখন চাঁদ উঠবে, রোজা যখন শেষ হয়ে গেছে, এখন সবাই বলবে এ ভাই চাঁদ উঠে গেছে, এখন সবাই যে যা পারো রোজা শেষ, এখন খাও। তা ওই বুড়ো বয়স তো, এমনি বয়স হয়ে গেছে, মোটামুটি খাওয়া দাওয়া খারাপ করি নেই, ভালো খাইয়ে, কিন্তু ওই মুসলমান চাঁদ দেখে নাই। উনি ভাবছে চাঁদ দেখি নাই, চাঁদ না দেখলি তো হবে না, কিন্তু ওনার বাড়িটা যেখানে ছিল চারিপাশে গাছগাছালিতে ভরা ছিল, চাঁদটা দেখা যাচ্ছিল না। তা উনি মনে করে বিবেচনা, এনে বসে চাঁদ দেখবো না, যাই একটু মাঠের ভিতরে যাই। এখন বুড়ো মানুষ লাঠি হাত দিয়ে মাঠে যাচ্ছে, কিন্তু মাঠে জাতি জাতি ওনার এইরকমভাবে চাপ দেশে, বোঝো না, রোজা রাখার পরে খাইছে। এখন বুড়ো মানুষ কোন জায়গায় যাবে? এখন উনি ভাবতেছে আগান বাগান এখানে গেলে হয়, সামনে মাঠ। তা কোনো রকম একটা ঝোপঝাড়ের কাছে গিয়ে উনি যাইয়ে ঝাড়িয়ে দিচ্ছে। ঝাড়িয়ে দেওয়ার পরে এখন উনার তখন মনে পড়িছে যে আমি তো ঝাড়লাম, কিন্তু আমি জল খরচ করবানি কোন জায়গার দিয়ে। উনি সে জল খরচের জায়গা খুঁজে পাচ্ছে না। যখন জল খরচের জায়গা খুঁজে না পায়, উনি ওই অবস্থায় এখন কি করবে? ওই জায়গাতে তো যেতেই হবে জল খরচের জন্য। যখন ওখান থেকে বেরিয়ে মাঠে গেছে, আর দেখবা জল খরচ মানে না করে যারা হাঁটবে, দেখছো বাচ্চা কাচ্চা একটু লক্ষ্য করে দেখবা, ওরা তো পায়খানা করে কীরকম, এই জায়গা একটু করে, এই জায়গা একটু করে। তা ওরা যখন যায় পিছনে ঘষা লাগতে লাগতে দেখবা ওই জায়গায় নেটায় যায়। সত্যি কথা কি না? বাচ্চা কাচ্চা দেখবা নেটাইয়া, বুড়ো মানুষ ওই বুড়ো যাই হাঁটতে যায় ভীষণে আর ঘষে, মনে হচ্ছে গোবর দিয়ে লেপে না, ওই রকম একদম লেপিয়ে যাচ্ছে। করবে কি? কি কয় আমি দিয়েছি না কি কয়? আরে এই যে সত্যি কথা, উনি বুড়ো মানুষ কি করবে? এখন ওই জল খুঁজতেছে মাঠের চারিপাশে কোনো জায়গা, এখন দেখে সামান্য একটু গর্ত আছে, গর্তের নিচেই একটু সাপসুপুনি জল আছে, মানে অর্ধেক জল অর্ধেক কাদা। এরে কয় কাদা জল, পুরো জলও না কাদাও নয়। এখন উনি ভাবতেছে সবাই চাঁদ দিয়ে ফেলতেছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে এক কাজ করি, অন্তত এই জল দেই কাজ সারি। তা উনি ওই কাদা মাটি উঠোই ওই জায়গায় ডলা দেশে, বুঝলি? যেই ডলা দেশে রে মশাই, আচ্ছা ওই কাদা মাটি দিয়ে হয় মানে কেমন জানি গোবর লেপার মতো লেপতিছে উনি পিছনে। করবে কি? ওই লেপিয়ে টেপিয়ে দিয়ে এখন ভাবতেছে যা হয়েছে হয়েছে, হাত ঝাড়া দিয়ে হাঁটা দেশে, কিন্তু ওই মেডিসিন হাতে খানিক ভরানি রয়েছে, বুঝলি? হাতে খানিক ভরানি রয়েছে। এখন করবে কি? চাঁদ দেখতে পাচ্ছিছে না, লাঠি এইভাবে ধরিয়ে উনি ওই যে হাতে মেডিসিন ওই হাত কপালে ঠেকাই দিয়ে চাঁদ দেখতেছে। চাঁদ উনি বয়স হয়ে গেছে, এখন একজন করছে ও মুরব্বী, তা চাঁদ দেখতেছো কিরম ভাবে চাঁদ দেয়া লাগে? কয় কি চাঁদ দেখিছি মশাই, কিন্তু একটা সমস্যা কি? করছে চাঁদ এবার দেখা যাচ্ছে, অন্যবারও দেখেছি, কিন্তু এবার যে চাঁদ দেখতে গু গু গন্ধ করছে, ব্যাপার কি? এখন করছে কও কি? নাউজবিল্লা নাউজবিল্লা, কও কি? চাঁদের থেকে গুড় গন্ধ মানে অত দূরের টিয়া? করছে ভাই, করছে আমার কিছু করার নাই। করছে কি তোমার গুনাহ হয়েছে, তুমি কথা নাও, তাড়াতাড়ি এখনই আল্লাহর কাছে ফরিয়াদ জানাও। কি? যে আমার গুনাহ হয়েছে, আমার ভুল হয়েছে, চাঁদের থেকে তো গুড়গন্ধ আসতে পারে না। কি বলবো আপনার দিকের ধারে? তখন করছে কি যে তাড়াতাড়ি গুনাহ মানে ওই ওই দোয়া দেও, দোয়া পড়ে নাকি? তা ওই যখন হাত জোর করে দোয়া পড়তিছে যে আমার ভুল হয়ে গেছে, সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমার বেহেশতে আমাকে জায়গা দাও, আর শেষে আমিন টান দেয় না, বুঝলে? যেই আমিন টান দেশে রে মশা, এইবার তো হাতে ছিল এই পর্যন্ত মা খাইছে। এখন করছে গুড়গন্ধ তো বাড়িয়ে গেল। আমি করি বর্ণনা, এইভাবে নেটাইয়ে না। হরিচাঁদ ঠাকুর এসেছিল, এ সবাই আসরে আসো। হরিচাঁদ ঠাকুর এসেছিল, মিথ্যা কথা নয়। এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য মুক্তির পথ দিয়েছে হরিচাঁদ ঠাকুর। আপনাদের জানাই, মহাপ্রভু যে কম দেশে আমি তা বলি নাই। হরিচাঁদ ঠাকুর দিয়েছে
মহাপ্রভু দিয়েছে, কিন্তু কলির শেষে এসে হরিচাঁদ ঠাকুর দিয়েছে সে মতুয়া ধর্ম এই জগতের মাঝারে। আমি করি বর্ণনা, হরিচাঁদ ঠাকুর যদি না আসতো এই নিষ্পেষিত নির্যাতিত মানুষ এত তাড়াতাড়ি এই ধর্মীয় চেতনা তারা পেত না। আমি বলি আপনাদিকের কাছে, যে প্রশ্ন করেছে আমারে, আমি বলি তোমার কাছে মিথ্যা কথা নয়, শোনো তুমি আমার কথা নিও, সুন্দরভাবে কথাটা মনে রেখো। হরিচাঁদ ঠাকুর এসেছিল, মহাপ্রভু যিনি হরিচাঁদ ঠাকুর হয়ে এসেছেন তিনি আসার পরে আমি বলি আপনাদিগের কাছে সে জগৎ সংসারে এসে প্রেম ভক্তি দিয়েছিল, ডঙ্কা কাশি নিশান দিয়েছিল, এই জন্য আজ এখানে সম্মিলনের আয়োজন করেছে। আপনারা গান শুনছেন, যদি হরিগুরুচাঁদ ঠাকুর না আসতো এইভাবে সম্মিলনও হতো না, এইভাবেও হরিকথা আমরা কখনো শুনতে পারতাম না। আমি বলি আপনাদিকের কাছে, যেভাবে প্রশ্ন করেছে, আরেকটা প্রশ্ন করেছে দান, আপনারা শুনেছেন, বলছে কি শ্রাদ্ধ, শ্রাদ্ধের কথা বলেছে। শ্রাদ্ধ না শ্রদ্ধা না? আচ্ছা শ্রাদ্ধ দুইটার কথা কইছে না, কোনটা সঠিক হবে? কি বলবো আপনাদিকের দ্বারে, আমরা পূর্বপুরুষ থেকে জেনে আসতেছি যে আমরা শ্রাদ্ধ করি নাকি। এখন দেখতে হবে শ্রাদ্ধ কথাটার অর্থ কি বা শ্রদ্ধা কথাটার অর্থ কি। আমরা আগে বুঝতাম না, লেখাপড়া জানতাম না, এখন আমরা বুঝেছি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি যখন দেখলাম যে শ্রাদ্ধ কথাটার অর্থ, অর্থাৎ শ্রাদ্ধ যেটা, এটা হচ্ছে একটা গালাগালি। যেমন কোনো দুই বাড়ির মহিলা যদি ঝগড়া করে, দেখবা এক মহিলা আরেক মহিলারে কয় আসুক তোর বিটা আসুক, দেখনে শ্রাদ্ধ করে সারবানি। কি সত্যি কথা না? তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে সারবো। আমি করি বর্ণনা, এটা হচ্ছে একটা গালাগালি। আর শ্রদ্ধা কাকে বলে? মতুয়ারা যে কাজ করে, আমি বলি আপনাদিকের কাছে, এর নামটা হচ্ছে শ্রদ্ধা। অর্থাৎ যে পিতা এনেছে আমার জগৎ সংসারে, যে পিতা মাতা এনেছে আমাকে জগৎ সংসারে, তারে যে আমি এই দেশ থেকে সেই দেশে চলে গেছে, তার গোষ্ঠী শ্রাদ্ধ করব না তার শ্রদ্ধা করব? কোনটা করব? আমার মনে হয় ওই যে জিডা আইছে ওইটা মনে হয় গোষ্ঠী শ্রাদ্ধ করিছে, ওর ওই দামড়াটা গোষ্ঠী শ্রাদ্ধ করিছে। আগে শ্রাদ্ধ মানে কি বুঝতে হবে না? এক লোক সে নিজে জানে না শ্রাদ্ধ মানে কি, কোনো রকম জানেই না। এখন ওরা জিজ্ঞেস করছে শ্রাদ্ধ মানে কি জানিস? করছে না তা তো জানি না। করছে বাবা মা মরে গেলে এই শ্রাদ্ধ করে। করছে আমার বাবা মরে গেছে, আমি তো করি নাই। করছে তোর বাবা নরকে রয়েছে দেখ গিয়া, তুই তাড়াতাড়ি যা তোর বাবা শ্রাদ্ধ কর, জীবনে একবার হলেও করতে হয়। এখন করছে আমি কি করে করব? করছে তুই এক কাজ কর, কোনো এক ব্রাহ্মণের কাছে যা, যাওয়ার পরে তার কাছে জিজ্ঞেস কর শ্রাদ্ধ কিভাবে করতে হয়। ওই বলদ তো জানে না শ্রাদ্ধ কিভাবে করতে হয়। এক ব্রাহ্মণের কাছে যাবার পরে ব্রাহ্মণকে ডাক দিয়ে কয় আমরা শ্রাদ্ধ করব, এইটা কিভাবে করা যায়। এখন করছে কেন আগে পরে করো নাই? করছে না। এখন ওই ব্রাহ্মণ করিছে কি, একটা ফর্দ লিখে দিছে যে এইগুলো নিয়ে আসো, আর সামনের বুধবারের দিন তোমার বাবা শ্রাদ্ধ হবে, ওই দিন করে দেব। এখন ওই শ্রাদ্ধে লিখেছি, ফর্দ লিখেছে এই যা যা লাগে, মোটামুটি ওই 5 প্রকারে ফল, 5 প্রকারে মিষ্টি, এরপরে ধান দুব্ব তিল এইগুলো লাগে না। তারপরে ওই যে কলা গাছের ওই ভিতরে যে থাকে খোলার মতো থাকে, ওই খোলা দিয়ে কি যেন বানায় না, মানে সব লিখে দিয়েছে, ওই ডোঙা টোঙা কি বানায় মোটামুটি। আর শেষে লিখেছে একটু ওই যে কাশিয়া কাশিয়া লাগে না, কাশিয়া কুশিয়া লাগে, কাশিয়া কুশিয়া লাগে না নাকি? এখন ওইটা লিখে দিয়েছে শেষে কাশিয়া কুশিয়া। কি বলবো আপনাদিকের কাছে। আর করছে শোনো, যে জায়গাটায় এই শ্রাদ্ধ করাবে তোমার মা রে বলবা ওই জায়গাটা সুন্দরভাবে যেন লেপিয়ে দেয়, কারণ শ্রাদ্ধ লেপা জায়গা হয়, আলেপা জায়গা হয় না। ও তো বাড়ি গেছে, বাড়ি যাই ওর মা রে করছে মা শ্রাদ্ধ করতে হবে। করছে কিসের শ্রাদ্ধ? করছে আমার বাবার গোষ্ঠী শ্রাদ্ধ করতে হবে। এখন করছে তা তো শুনি নেই। করছে আমি ব্রাহ্মণের কাছ থেকে সব নিয়ে আইছি, আমি বাজারে যাচ্ছি। এখন করছে কি কি লাগবে আমার একটু শুনো। ওর মা রে বলিছে। এখন ওর মা রে করছে মা সব কিছু বুঝলাম, তুমি এই জায়গাটা সুন্দরভাবে লেপবা, গোবর দিয়ে লেপা, কারণ লেপা জায়গা ছাড়া আলেপা জায়গায় শ্রাদ্ধ হয় না। আর কি করছে মা সব কিছু বুঝলাম, এই তিল দুব্ব ধান কলা গাছের খোলা, এরপরে মিষ্টি ফল টল যা লাগবে সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে কাশিয়ে কুশি এইটা কি?
এখন ওর মা করছে আমিও তো জানি না বাবা কাশিয়ে কুশে কি, তা তোরে লেখাপড়া শিখাইছে কি জন্য, তুই রিসার্চ করে দেখ। ও সারাদিন বসে ভাবিছে, মঙ্গলবারের দিন সারাদিন বসে ভাবিছে কাশিয়ে কুশে কি, এইটা খুঁজে পাচ্ছে না। এখন ওই সন্ধ্যার দিকে ওর মার কাছে দৌড়ে এসে করছে, মা টেরে ধরি আজকে বাইরে রাখবো আর হাড়িতে বুড়ির দ্বারে দেবো, কাশিয়ে কুশে যা বের করবো ওর ভিতর রাখবে, এই যে হচ্ছে কাশিয়ে কুশে। ওরে কাশিয়ে কুশে রে, ওই বুড়িরই সারা রাত বাইরে রাখছে। ওই বুড়ি কি করবে, বাবার শ্রাদ্ধ করতে হবে, সলে শ্রাদ্ধ করতে হবে, ওই কাশিয়ে কুশিয়ে ভিতরে যা রাখছে সকাল পর্যন্ত কাশিছে, তাই পুরো ভর্তি পারি নাই, মোটামুটি আদা বড়া আছে। ওই সব কিছু জোগাড় করে মোটামুটি একদম প্লেন করে সুন্দর করে লেপিয়ে টেপিয়ে ওই জায়গায় সব কিছু রাখছে। আর ঠাকুরমশাই আইছে, ঠাকুরমশাই আসার পরে জিজ্ঞেস করছে সব কিছু জোগাড় আছে। এখন ঠাকুরমশাই সব কিছু দেখতেছে কিন্তু কাশিয়ে কুশিয়ে দেখে না। এখন জিজ্ঞেস করছে কাশিয়ে কুশিয়ে কোন জায়গায়, করছে এই তো এই সামনে বার আছে, ওই বারে ডা রইছে। করছে জীবনে কাশিয়ে কুশিয়ে দেখছি, বারের ভিতর যে ডা থাকে এটা দেখি নাই। এখন করছে যে এই শোনো, এক কাজ করো, তুমি আগে স্নান করে আসো, স্নান করে আসো, কারণ স্নান ছাড়া কোনো কাজ করা যাবে না, আগে শুদ্ধ হয়ে আসো। স্নান করে আসে যেই দাঁড়ে দাঁড়াইছো, ভিজে কাপড়ে দাঁড়াইছে। এখন করছে তুমি কি বলদ নাকি, তা ভিজে কাপড়ে দাঁড়াইছো কেন, কাপড় খুলে থুয়ে আসো। ওই মানুষ ও করিছে কি, বাবা শ্রাদ্ধ করবে, কাপড় খুলে থুয়ে একেবারে সেই সদাই শিব করতে করতে ড্যাং ড্যাং করতে করতে আইছে। পাবন দিয়ে করছে কি অবস্থা, এ আগে কাপড় ফরিয়ে আয়, তুই তো গোষ্ঠী শ্রাদ্ধ করবি নি, কি করবে, কাপড় ফরিয়ে আইছে। এখন বামন করছে সমস্যা হয়ে গেছে, তোরে দিয়ে শ্রাদ্ধ হবে না নে। শোন এক কথা শোন, আমি যেভাবে মন্ত্র বলবো তুই সেইভাবে বলবি, যদি উল্টো পাল্টা বলিস তোর বাবা শ্রাদ্ধ হবে না, কথা নিবি। আমি যখন শুরু করব তখন শুরু করব। কছে ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যা বলবেন তাই বলবো, কথা শেষ, ঠিক আছে তো, ঠিক আছে। এখন ওই বামন কইছে কি যে আয় এই ইসের পর, এই পীরের পর আসে বয়, আমি শুরু করি। ও ভাবছে মন্ত্র ওই জায়গা শুরু হয়ে গেছে। এখন ও করছে আয় পীরের পর আয়, শুরু করি। ব্রাহ্মণ বলছে না না এখনো আমি শুরু করি নাই। এখন ও করছে না না আমি এখনো শুরু করি নাই। কও দেই বাহনের রাগ হয় না? বাহন করছে তোর বাবা শ্রাদ্ধ সরাইয়ে আর কান পট্টি গরম করে দেবানি। এখন ও ভাবছে মনে হয় বাবা শ্রাদ্ধে মনে হয় সরাসরি আছে, বুঝলি? ও সর দেশে এইরকম সর, ওই বাহন ওই লেফা জায়গা তুই আলেফা জায়গা যাই গরই পড়িছে। এখন ওর মা করছে ঠাকুরমশাই যা করবা লেফা জায়গা আসো, আলেফা জায়গা যাইয়া করিয়ে না। এই জন্য শ্রাদ্ধ বুঝতে হবে। বতুয়ারা করে শ্রদ্ধা, পিতামাতার প্রতি করতে হয় শ্রদ্ধা। কি বলবো, আপনাদিকের ধারে আপনারা যাবেন কোথায়? আপনারা যাবেন মায়াপুর, আপনারা যাবেন নবদ্বীপ, সেখানে কোনো ব্রাহ্মণ দিয়ে কোনো ব্রাহ্মণের অর্থাৎ কোনো বৈষ্ণবের কাজ করা হয় না, একজন বৈষ্ণব দিয়ে কাজ করা হয়। কি বলবো, আপনাদিকের ধারে ব্রাহ্মণ হয় নবগুণে, 9টা গুণ যদি কারো ভিতরে প্রকাশ পায় সে কিন্তু ব্রাহ্মণ হতে পারে, মিথ্যা কথা নয়। এখন যদি বলো যে তোমাদের গ্রামে সুনীলকা বেহালা বাজায় আর কেউ বাজাতে পারবে না, এটি হবে নাকি? না, যে কষ্ট করে শিখতে পারবে সে বেহালা বাজাতে পারে। ঠিক তেমন 9খানা গুণ যদি কারো ভিতরে থাকে সে কিন্তু জগৎ সংসারে ব্রাহ্মণ হতে পারে। সে হিন্দু হতে পারে, মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, যে কোনো কেউ হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, মিথ্যা কথা নয়। এই জন্য মতুয়ারা শ্রদ্ধা কাজ করে পিতামাতার উদ্দেশ্যে। আরও কিছু কথা বলবো সুরে সুরে, আগে একখানা গান গাই, তারপরে কিছু আলোচনার ভিতরে যাই।